গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 28 আগস্ট, বৃহস্পতিবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বারবার বলা সত্ত্বেও কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত রাজপথ ফুটপাত জবরদখল করে ব্যবসা করা ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালালো লালা পুরসভা। লালা শহরের সেন্ট্রাল রোড সহ বিভিন্ন স্থানে ফুটপাতের পাশাপাশি রাজপথের একাংশ জবরদখল করে ব্যবসা বাণিজ্য চালিয়ে আসা ব্যবসায়ীদের সাজিয়ে রাখা পর্সা তুলে বাজেয়াপ্ত করে পুলিশ সমঝে দেয় লালা মিউনিসিপাল বোর্ড। বুধবার লালা পুলিশের সহযোগিতায় পুরসভার কর্মীরা ট্রিপার ট্রাক সহযোগে অভিযান চালিয়ে ফুটপাত সড়কের পাশে থাকা পণ্য সামগ্রী তুলে নেন। লালা পুরসভার সূত্রে জানা গেছে, ফুটপাত রাজপথ থেকে পণ্য সামগ্রী সরানোর জন্য বারবার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি, যার ফলে বুধবার উচ্ছেদ অভিযান চালানো হয়। এদিন লালা সেন্ট্রাল রোড, মঙ্গলবাড়ি বাজার এলাকা, এসপি রোড ও চৌরঙ্গি এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রচুর পণ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। তাছাড়া বেশ কিছু ব্যবসায়ীদের সতর্কবার্তা ধরিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, মঙ্গলবার লালা মিউনিসিপাল বোর্ডের কার্যালয়ে পুরনেত্রী তুলসী রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত এক সভায় লালা শহরের ফুটপাত বেদখলমুক্ত করতে পুলিশের সহযোগিতায় যৌথ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। যথারীত লালা মিউনিসিপাল বোর্ডের পক্ষ থেকে লালা শহরের ফুটপাত জবরদখলকারী ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে পণ্য সামগ্রী রাজপথ থেকে সরিয়ে নিতে বলা হয়। পরবর্তী খবরটি হলো, প্রকাশ্যে চাওয়া যাবে না ক্রেতাদের মোবাইল নম্বর, ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত করতে নয়া ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট, ব্যক্তিগত ডিজিটাল ডেটা সুরক্ষা আইন কার্যকর করতে চলেছে কেন্দ্র। এই আইন কার্যকর হলে ক্রেতাদের কাছ থেকে মৌলিকভাবে আর মোবাইল নম্বর চাইতে পারবে না কোনো বিপণী সংস্থা। যদি চায় তাহলে সেটি বেআইনিভাবে গণ্য হবে। বর্তমানে ব্যবসায়িক সুবিধার্থে ক্রেতাদের সঙ্গে সহজে যোগাযোগ রক্ষা বা অনলাইন রসিদ বা অন্যান্য সুবিধা দেওয়ার কারণে দেশের কম বেশি সব ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্রেতাদের কাছ থেকে মোবাইল নম্বর চেয়ে নেন। সেটা মৌলিকভাবে চাওয়া হয়ে থাকে। ক্রেতারা ও সকলের সামনে নিজের মোবাইল নম্বর দিয়ে দেন সংস্থাগুলিকে। ফলে সেখানে উপস্থিত সকলেই ক্রেতাদের ব্যক্তিগত নম্বর জানতে পারেন। কিন্তু এইভাবে মোবাইল নম্বর চাওয়ার ফলে ক্রেতার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা লঙ্ঘিত হচ্ছে বলে মনে করেছে কেন্দ্র। তাই 2023 সালের আগস্টে সংসদের উভয় পক্ষে এই সংক্রান্ত বিল পাশ করে মোদী সরকার। তার দুদিন পরেই রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে বিলটি আইনে পরিণত হয়। কিন্তু 2 বছর পরেও আইনটি বাস্তবে কার্যকর করা হয়নি। এরপর চলতি বছরে জানুয়ারি মাসে এই আইনের একটি খসড়াবিধি প্রকাশ করে সরকার। সূত্রের খবর, নতুন এই আইনে কোনো বদলের পরিকল্পনা সরকারের নেই এবং খুব দ্রুত এটি কার্যকর করা হবে। পরবর্তী খবরটি হলো, নাগরিকপঞ্জিতে জালিয়াতি করে প্রচুর বাংলাদেশির নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ আগেও করেছেন তিনি। তাই নাগরিকপঞ্জিকে মেনে না নেওয়ার কথাও বলেছেন। এবার নাগরিকপঞ্জি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা খুলসা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, নাগরিকপঞ্জি পুনর্যাচাইয়ের ব্যবস্থা করা হবে। সুপ্রিম কোর্টের মাধ্যমে না হলে কেন্দ্রের অনুমতি নিয়ে সেই ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য সরকারের নিজস্ব ক্ষমতা প্রয়োগ করেও সেই কাজ করা যেতে পারে। নাগরিকপঞ্জি পুনর্যাচাইয়ের আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্য সরকারকে নোটিশ জারির পর ফের হিমঘর থেকে চর্চা এসেছে নাগরিকপঞ্জির প্রসঙ্গ। মঙ্গলবার প্রতীক হাজেলা টুপি দিয়ে নাগরিকপঞ্জি প্রস্তুত করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবারও একই সুরে তিনি বলেন, নাগরিকপঞ্জিতে অসমিয়াদের ঠকানো হয়েছে। অনেক কথার পরে জানতে পেরেছি আমরা, নাগরিকপঞ্জি বয়ানে অনেক ত্রুটি অনিয়ম করা হয়েছে। ফলে পুনর্যাচাইয়ের পথই নিতে হবে। নাগরিকপঞ্জিতে অনিয়মের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রীর দাবি, তখন সংবাদপত্রে বাবা ছেলে, বাবা মা ভাই বোনের পুনর্নির্মূলনের কত খবর বেরিয়েছিল সংবাদ মাধ্যমে। সেসব ছিল ষড়যন্ত্র। 80 সালের ভোটার তালিকায় নাম থাকা ছেলের সঙ্গে
বাবার নাম মেলাতে 71-এর ভোটার তালিকা থেকে নামের মিল থাকা কাউকে খুঁজে নিয়ে বাবা বলে দাবি করা হয়েছে। এভাবে নাম উঠেছে নাগরিকপঞ্জিতে। এআই বলে সন্দেহভাজন অনেকের নাম তুলেছেন আমাদের একজন অফিসাররা। ফলে নাগরিকপঞ্জি অনিয়মে পরিপূর্ণ। উপযুক্ত সময়ে উপযুক্ত উপায়ে নাগরিকপঞ্জির ত্রুটি সংশোধনের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা আশাবাদী আদালত বিচার করে এই উপায় করবে। না হলে নাগরিকপঞ্জি গ্রহণ করে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে আপডেট করতে হবে। তাই নাগরিকপঞ্জি কিভাবে পুনর্যাচাই করা যায় তা নিয়ে আইনের বিভিন্ন দিক পরীক্ষা করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, রাজ্যের মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে অসম সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। রাজ্য মন্ত্রিসভা দুজন ভিন্ন ধর্মের ব্যক্তির মধ্যে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন বিশেষ কার্যবিধি অর্থাৎ SOPতে অনুমোদন জানিয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিশপুরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন যে এখন থেকে অন্য ধর্মের লোককে জমি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে পুলিশের অনুমোদন প্রয়োজন হবে। তিনি আরও বলেন যে জমি বিক্রয়ের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার বিষয়ে গুরুত্ব আরোপ করা হবে। জমি ক্রয় বা বিক্রয় করার লোকেদের আয়ের উৎসের উপর দৃষ্টি রাখা হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এদিকে একই ধর্মের লোকেদের মধ্যে জমি বেচাকেনার ক্ষেত্রে নতুন SOP প্রযোজ্য হবে না বলে তিনি জানান। রাজ্যের বাইরে কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের জমি কেনার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বলে মুখ্যমন্ত্রী জানান। পরবর্তী খবরটি হল, বিশ্ব বিনিয়োগ সম্মেলনের ফলশ্রুতি অনুযায়ী রাজ্যে আরও 969 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব মঞ্জুর করল মন্ত্রিসভা। মোট 4টি প্রকল্পের বিনিয়োগ হবে ওই বিশাল পরিমাণ টাকা। 2704 জনের কর্মসংস্থানও তৈরি হবে। বুধবার বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া অসম প্ল্যান্টেশন কর্পস ডেভেলপমেন্ট কর্পোরেশন এর কর্মচারীদের স্বেচ্ছাবসর দেওয়ার সিদ্ধান্তও অনুমোদন হয়েছে মন্ত্রিসভায়। বুধবার বিকেলে দিশপুর জনতা ভবনের লোকসভা ভবনে অনুষ্ঠিত হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মন্ত্রীরা সকলেই যোগ দেন। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব নেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মাধ্যমে রয়েছে 969 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদন। মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভার বৈঠকে বিনিয়োগের 4টি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। ওই 4টি প্রকল্পে 2704 জনের কর্মসংস্থানও তৈরি হবে।